গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রকম যে শিল্প রয়েছে সেই শিল্প সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমরা কোন কোন শিল্প সম্পর্কে আলোচনা করেছি তোমাদের মনে আছে? মনে আছে, বলো তো কোন কোন শিল্প? ভেরি গুড। লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প, পাট শিল্প, চা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি শিল্প নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা পশ্চিমবঙ্গের শহর, বন্দর এবং পর্যটন যে কেন্দ্রসমূহ রয়েছে সেগুলোর মধ্যে থেকে পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ শহরগুলো রয়েছে সেই শহরগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই ওই পশ্চিমবঙ্গের কেউ যারা আমার ভিডিও দেখছো, কোথাও না কোথাও কিন্তু শহরে বা গ্রামে কিন্তু তোমরা রয়েছো, তাই তো? আজকে আমরা এই যে পশ্চিমবঙ্গের বিখ্যাত বিখ্যাত শহরগুলি রয়েছে, যেগুলো জনসংখ্যা অত্যাধিক বেশি এবং সমস্ত দিক থেকে, পরিকাঠামোগত দিক থেকে অনেকটাই উন্নত, সেই সব শহরগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তার আগে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম বলতো, তোমাদের মনে আছে? ভেরি গুড, ক্ষুদ্র ও কুটির শিল্প পড়েছিলাম, তাই না? এর ঠিক আগেই তোমাদের বইতে রয়েছিল ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পর্কে। সেখানে আমরা ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পর্কে পড়তে গিয়ে পশ্চিমবঙ্গের কোন কোন ক্ষুদ্র কুটির শিল্প পড়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই। বলো তো, কোন কোন ক্ষুদ্র কুটির শিল্প সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি? ভেরি গুড। স্বর্ণ শিল্প, মৃৎ শিল্প, ফুড পার্ক, এছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এছাড়া আর কি রয়েছে? কুটির ও বস্ত্র বয়ন শিল্প, কুটির শিল্প। কুটির শিল্প কাকে বলে স্টুডেন্ট, তোমাদের নিশ্চয়ই মনে আছে? ভেরি গুড, মূলত গ্রাম ভিত্তিক যে শিল্পগুলি গড়ে ওঠে সেটাকে আমরা কি বলবো? কুটির শিল্প, তাই না? কুটির অর্থাৎ নিজ বাসস্থানের মধ্যে থেকে যে শিল্পটাকে তৈরি করা হয়, বা যে শিল্পের মাধ্যমে কুটির বা বাড়ির মধ্যে যে দ্রব্যগুলি উৎপন্ন করা হয় সেগুলোকে আমরা কুটির শিল্প বলবো। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তাঁত বস্ত্র বয়ন শিল্প, চাল কল, এছাড়া রেশম ইত্যাদি দ্রব্য কিন্তু এই কুটির শিল্পের মাধ্যমে কি হয় না, উৎপাদিত দ্রব্য। এছাড়া আমরা আর কি পড়েছিলাম না, যে বিভিন্ন রকম শিল্প, চা শিল্প পড়েছি, বা পশ্চিমবঙ্গের যে পাট শিল্প, খাদ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সেগুলো আমরা গত ক্লাসে পড়েছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে চা শিল্পে পশ্চিমবঙ্গের উন্নতির কিছু কিন্তু গুরুত্বপূর্ণ কারণ ছিল। মনে আছে সেই কারণগুলো কি কি? বলো তো কেউ আমাকে একজন। ভেরি গুড, যে ইংরেজদের মাধ্যমে প্রাথমিক উদ্যোগ। কারণ এই চা যে শিল্প গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মূলত উত্তরবঙ্গে, সেই উত্তরবঙ্গে কিন্তু চা শিল্প মূলত শুরু করেছিল কারা? না ব্রিটিশরা। তৎকালীন ভারতবর্ষ ছিল ব্রিটিশদের দ্বারা পরিচালিত হতো, ব্রিটিশরা সেখানে রাজত্ব করত। সেই সময়ে ব্রিটিশরা কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোতে মূলত চা শিল্পটাকে গড়ে তুলেছিল। এছাড়া আর কি কি রয়েছে উন্নতির কারণ? সুলভ শ্রমিক। দেখো আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে নেপাল, ভুটান, সেখান থেকেও কিন্তু উন্নত যে চা শ্রমিক তারা কিন্তু এই শিল্পের সাথে যুক্ত রয়েছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা, কলকাতা বন্দরের সুবিধা। কলকাতা বন্দর ভারতবর্ষের মধ্যে প্রথম যে বন্দরের মাধ্যমে সব থেকে বেশি কিন্তু চা বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। তাহলে কলকাতা বন্দরের সুবিধা রয়েছে। যাতায়াত, উত্তর পূর্ব রেল রয়েছে, এছাড়া পূর্ব রেল রয়েছে, তার মাধ্যমে এই উৎপাদিত চা গুলোকে খুব সহজে কলকাতা বন্দরে নিয়ে আসা হচ্ছে। এছাড়া রয়েছে প্যাকেজিং এর যে কাঠ, সেই কাঠ কিন্তু তরাই ও ডুয়ার্স অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো তো স্টুডেন্ট, যে পশ্চিমবঙ্গে যে টি বোর্ড বা ভারতের যে টি বোর্ড সেটি কোথায় গড়ে উঠেছে? ভেরি গুড, কলকাতাতে টি বোর্ড গঠন করা হয়েছে, তাই তো? এছাড়া সমগ্র ভারতবর্ষের মধ্যে চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলো, কততম স্থানে রয়েছে? দ্বিতীয় স্থানে। তাহলে প্রথম স্থানে কে রয়েছে? ভেরি গুড, প্রথম স্থানে কিন্তু রয়েছে আসাম। এই আসামের একটি জোরহাট বলে জায়গা রয়েছে,
সেই যোরহাটে কিন্তু রয়েছে ভারতের চা গবেষণাগার কেন্দ্র। তাহলে তোমরা কিন্তু অনেকগুলো বিষয় সম্পর্কে জানলে চা, যেমন চায়ের হচ্ছে গড়ে ওঠার কারণ, তারপরে উৎপাদিত চায়ে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম, দ্বিতীয়, এছাড়া টি বোর্ড কবে কোথায় গঠন করা হয়েছিল, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা কি পড়েছিলাম? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তাই তো? এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মধ্যে কোন কোন শিল্পগুলো পড়ছে বলো তো? কেউ আমাকে একজন বলো। বাহ, ঠিক বলেছো, যে চাল কল, খাদ্যদ্রব্য, এছাড়া ফল প্রক্রিয়াকরণ, ডেয়ারি বা মাংস, পোল্ট্রি, এগুলো কিন্তু সবই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যম। বর্তমান সময়ে দেখবে যে আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে কোনো খাদ্য, সেটা রেডি করা হোক বা আংশিক রেডি করা হোক, সেগুলো কিন্তু আমরা খুব সহজে ঘরে বসে অর্ডার দিয়ে দিচ্ছি, তাই তো? এবং সেটা প্যাকেটিং হয়ে, পুরো রান্না হয়ে বা আধা রান্না হয়ে বা কাঁচা অবস্থায়, যেমন মাংস, পোল্ট্রি, এগুলো কিন্তু আমাদের ঘরে চলে আসছে। এই যে প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যেসব মানুষ যুক্ত রয়েছে, তাদের আর্থিক ইনকাম হচ্ছে, হচ্ছে তো? এবং দিনের পর দিন যে কটি শিল্প উন্নতি লাভ করছে পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে কিন্তু অন্যতম হলো কোনটি বলতো? এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পশ্চিমবঙ্গে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। কেন? সরকারের তরফ থেকে বিভিন্ন ফুড পার্ক গঠন করা হয়েছে। এছাড়া মানুষের ব্যাপক চাহিদা, বর্তমানে মানুষের দেখবে যে সংসার, সেটা কিন্তু খুব কম মানুষের হয়। ২ জন ৩ জন বা আগেকার দিনের মতো যে অনেকের একসাথে সংসার, সেটা কিন্তু নয়। ফলে সময়ের সঞ্চয়, এছাড়া তাদের কাজের তাগিদে তারা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে বিভিন্ন দ্রব্য কিন্তু নিজেদের হাতের মুঠোয় পাচ্ছে। এগুলোর জন্যেই বর্তমানে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে এবং উন্নতি লাভ করেছে, তাই তো? তোমরা আমাকে বলো তো, পাট শিল্প তো তোমরা পড়েছো, বলো পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাট কল স্থাপন করা হয়েছিল? বাহ, খুব ভালো বলেছো, যে হুগলির রিষারাতে 1855 সালে প্রথম কিন্তু পাট কল স্থাপন করা হয়েছিল। দেখো, সমগ্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু সব থেকে বেশি পাট উৎপাদিত হয়। কেন? তার কারণ হচ্ছে আবহাওয়াগত বা জলবায়ুগত বা মৃত্তিকাগত যে কাঠামো, সেটি কিন্তু পাট চাষের উপযুক্ত স্থান এই পশ্চিমবঙ্গ। ফলে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয়। আর এই পাট শিল্পের কাঁচামাল কি? এই পাটগুলোই। সেখান থেকে ভারতে যতগুলো পাট কল স্থাপিত হয়েছে, তার 90% কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে। কোথায় পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের যে হুগলি নদী রয়েছে, তার উভয় তীরে অসংখ্য পাট কল কিন্তু গড়ে উঠেছে। আর এই পাট কল স্থাপনের ক্ষেত্রেও কিন্তু ব্রিটিশদের একটি সহযোগিতা ছিল, বা ব্রিটিশরা কিন্তু প্রথম বিদেশ থেকে এই যে পাট কল বা পাট কলের যে যন্ত্র, সেগুলো কিন্তু নিয়ে এসেছিল। মনে থাকবে তোমাদের? তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের পাট শিল্পের কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি কি সমস্যার সম্মুখীন হয়েছে সেটা আমাদের জানতে হবে। দেখো, এই যে পাট, কাঁচা পাট, সেই কাঁচা পাটের উৎপাদন কিন্তু পশ্চিমবঙ্গে কমে গেছে। বর্তমানে বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি উন্নত মানের পাট উৎপাদিত হয়। ফলে বাজারের দিক থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। উৎপাদিত যে দ্রব্য, সেগুলো কিন্তু কি হচ্ছে না, গুণগত মান কিন্তু অনেকটা কম। অপরদিকে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক বাজারটা বেশি করে ধরছে। এটি বর্তমানে একটি সমস্যা। এছাড়া বিকল্প দ্রব্যের ব্যবহার কিন্তু পশ্চিমবঙ্গে ব্যাপক বেড়ে গেছে। যেমন পাটজাত দ্রব্য, ও ব্যাগ, পলিথিন, ব্যাগ, লাইলন, তারপরে পাটজাত দড়ি, এইগুলো কিন্তু আগে প্রচুর ব্যবহার হতো। কিন্তু বর্তমানে কম খরচের জন্য মানুষ প্লাস্টিক, পলিথিন, লাইলনের দড়ি ইত্যাদি ব্যবহার করার ফলে পাটজাত যে দ্রব্যের চাহিদা, সেই চাহিদাটা কিন্তু দিনের পর দিন মানুষের কাছে কমে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, এই পাট শিল্প বর্তমানে কিন্তু রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে। যাই হোক, গত ক্লাসের পড়া তোমরা মনোযোগ দিয়ে শুনেছো বা অনেক উত্তর দিতে পারছো। সকলকে অসংখ্য ধন্যবাদ তার জন্যে। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব, পশ্চিমবঙ্গের শহর, বন্দর এবং পর্যটন কেন্দ্র, এই তিনটি তোমাদের বইতে রয়েছে একসাথে। সেখান থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ শহর রয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের শহর, বন্দর, পর্যটন কেন্দ্রসমূহের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শহর।
আচ্ছা, তার আগে এই শহর সম্পর্কে বা শহরের নাম তো আমরা জানবই। তার আগে কেন সেই স্থানটাকে শহর বলা হচ্ছে, বা কোন ভিত্তিতে বা সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী কোন স্থানকে আমরা কেন শহর বলবো, সেই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। সাধারণভাবে যেখানে জীবন ধারণের সুযোগ সুবিধা বেশি, রাস্তাঘাট, অন্যান্য পরিষেবা উন্নত, অধিকাংশ মানুষ কৃষি ছাড়া অন্য কাজে নিয়োজিত এবং জনঘনত্ব বেশি, সেই স্থানকে কিন্তু আমরা কি বলবো বলতো? শহর। আমরা ইতিমধ্যে জানি যে শহর আর গ্রাম দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গ্রামে কি হয়? যেখানে কিন্তু অনেক মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে। কিন্তু শহর হবে সেই স্থান যেখানে কৃষিকাজ বাদ দিয়ে অন্য কাজের ক্ষেত্রে কিন্তু মানুষ বেশি নিয়োজিত থাকবে। অন্য কি কাজ? আন্তর্জাতিক বা আধুনিক যে সুযোগ সুবিধা যুক্ত যে কাজ রয়েছে সেগুলো, এছাড়া রাস্তাঘাট বা অন্যান্য যাতায়াত পরিবহন ব্যবস্থা, রেল, বিমান, সমুদ্রের যে জাহাজ বন্দর, এগুলো যেগুলো যেখানে যে স্থানে রয়েছে সেই স্থানে কেন্দ্র করে কিন্তু মানুষের যে আহ, কর্মক্ষম বা মানুষের যে কর্মক্ষমতা সেখানে কিন্তু অনেকটা কাজে লাগে এইসব স্থানে। সেই জন্য এখানে জনসংখ্যা কিন্তু দিনের পর দিন অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে। জনঘনত্ব যে স্থানে বেশি সেই স্থানকে আমরা কি বলবো? শহর বলবো। এবারে ভারতে প্রতি 10 বছর অন্তর আদিমশুমারি হয়। সেই আদিমশুমারি অনুযায়ী শহরের একটা সংজ্ঞা আছে। কি সংজ্ঞা রয়েছে দেখো? ভারতীয় আদমশুমারি বিভাগ 1961 সালে শহরের একটি নির্দিষ্ট সংজ্ঞা দেয় এবং এটি কার্যকর হয় 1971 সালে। তাহলে প্রতি 10 বছর অন্তর যখন সেন্সাস হয়, 1961 সালে যখন সেন্সাসটা হয়, সেই সেন্সাসে কিন্তু শহরের একটি নির্দিষ্ট সংজ্ঞা দেয় কে? না, ভারতীয় আদমশুমারি বিভাগ বা ভারতীয় সেন্সাস বোর্ড। এবং যে সংজ্ঞাটা কার্যকর হয় কত সালে? তার ঠিক 10 বছর পরে 1971 সালে সেটি কিন্তু কার্যকর হয়। পরে 2001 সালে এই সংজ্ঞার সামান্য পরিবর্তন কিন্তু ঘটানো হয়েছে। এরপরে আমরা দেখব সেই সংজ্ঞাটা কি। যে সংজ্ঞার দরুন বা কোনো একটি স্থানকে আমরা শহর হিসেবে গণ্য করব আদিমশুমারি অনুযায়ী। দেখো পরের পেজে, 1961 সালের আদিমশুমারি অনুযায়ী কোনো জনপদকে শহর বলা যাবে যখন: এক, অঞ্চলটি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটির দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ যে স্থানটা পৌরসভা, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন দ্বারা পরিচালিত হবে। আমাদের গ্রামের দিকে যে বোর্ড রয়েছে বা যেখানে দেখাশোনা করে গ্রাম পঞ্চায়েত, সেটাকে আমরা কি বলি? না, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি। ঠিক তেমনই শহর অঞ্চল যে স্থানকে বলা হবে তার আগে কিন্তু এই শহর অঞ্চলগুলো কি হবে? না, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা নোটিফাইড টাউন দ্বারা কিন্তু এরা পরিচালিত হবে। দ্বিতীয় কি? দ্বিতীয় ভাগকে কিন্তু আবার তিনটি উপবিভাগে ভাগ করা যায়। দেখো রয়েছে এখানে ক, খ এবং গ। ক কি বলছে? অঞ্চলটি ন্যূনতম জনসংখ্যা হবে 5,000 জন, বা কোনো কর্পোরেশন বা কোনো মিউনিসিপ্যালিটি, এই যে দুটি অংশ তোমাদের বললাম এই দুটিগুলিতে একটু ক্ষুদ্র অঞ্চল, তাহলে সেই ক্ষুদ্র অঞ্চলে জনসংখ্যা মিনিমাম কত হবে? না, 5,000 জন। আমাদের গ্রামের দিকে কি হয়? এক একটা পঞ্চায়েতে মিনিমাম 600, 700 বা 1000, 1500 লোকজন থাকে, ধরা হয়। কিন্তু শহরের ক্ষেত্রে কি? না, সেই একই রকম স্থানে ন্যূনতম জনসংখ্যা কত হবে? 5,000 জন। দ্বিতীয়ত কি রয়েছে দেখো? জনঘনত্ব হবে 400 জন পার বর্গ কিমি। অর্থাৎ এক বর্গ কিমিতে কতজন থাকবে? না, মিনিমাম 400 জন। এবং গ কি বলছে দেখো? অঞ্চলটির মোট কর্মক্ষম পুরুষের 75 ভাগ কৃষি ছাড়া অন্যান্য কাজে নিয়োজিত থাকবে। তাহলে যে অঞ্চলটাকে আমরা শহর হিসেবে গণ্য করব সেই অঞ্চলে কিন্তু 75% মানুষ কৃষিকাজ ছাড়া অন্যান্য ক্ষেত্রে যুক্ত থাকবে। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেটা যানবাহন হোক বা শিল্প কারখানা হোক, বস্ত্র শিল্প, পাট শিল্প বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বিভিন্ন ক্ষেত্র কিন্তু শহরে গড়ে ওঠে, তাই না? যাকে ভিত্তি করে কিন্তু জনসংখ্যা হু হু করে বেড়ে চলে। তাহলে সেই অঞ্চলকে আমরা শহর বলবো যেখানে 75% লোক কিন্তু কৃষিকাজের উপর নির্ভর করবে না। তাহলে এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবে।
আচ্ছা, এরপরে দেখো রয়েছে স্ট্যাটুটারি শহর ও সেন্সাস শহর কাকে বলে। দুটি আলাদা জিনিস। 2001 সালের সংজ্ঞা অনুযায়ী উপরের উল্লেখিত 1 নম্বর পয়েন্টের বিষয়গুলির সাথে সম্পর্কিত শহরকে বলা হয় বিধিসম্মত বা স্ট্যাটুটরি শহর। অর্থাৎ 1 নম্বর পয়েন্টে আমরা কি পড়েছিলাম? মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এগুলো পড়েছিলাম তো। তাহলে এইগুলো কি হবে? এইগুলোকে কিন্তু আমরা বিধিসম্মত বা স্ট্যাটুটরি শহর হিসেবে গণ্য করব। আর এর মূল ভিত্তি কি? এগুলো কিন্তু কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, এই দুটি দ্বারা কিন্তু স্বীকৃতি পেতে হবে। তাকেই তখন আমরা কি বলবো বলতো? না, স্ট্যাটুটরি শহর। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, উল্লেখিত 2 নম্বর পয়েন্টের সাথে সম্পর্কিত শহরকে বলা হবে সেন্সাস শহর। এগুলি সরকারের আইন দ্বারা কিন্তু স্বীকৃত নয়। 2 নম্বর পয়েন্টে কি কি ছিল? যে জনঘনত্ব 400 জন হতে হবে পার বর্গক্ষেত্রে। এছাড়া আর কি না, সেই অঞ্চলটিতে ন্যূনতম জনসংখ্যা কত হবে? না, 5,000 জন হবে। এছাড়া আর কি পড়েছিলাম? যে কৃষিকাজের সাথে যুক্ত না হওয়া মানুষের সংখ্যা কত হবে? 75 ভাগ। তাই তো, 100 ভাগের 75 ভাগ কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত হবে না। এরকম যদি ক্রাইটেরিয়ার সাথে আমাদের মিলে যায়, তাহলে সেগুলোকে আমরা কি বলবো বলতো? সেন্সাস শহর। দেখো, শহরে জনসংখ্যা কিন্তু অত্যাধিক বেশি থাকে। তোমরা অনেকেই দেখেছো যে শহরে গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি, শিল্প কারখানা, যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হয়। তাই তো? আচ্ছা, তা তোমরা কি জানলে স্ট্যাটুটরি শহর ও সেন্সার শহর কাকে বলে? এরপরে দেখো রয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী সব রকম মিলিয়ে আমাদের রাজ্যে মোট শহরের সংখ্যা 239টি। তাহলে পরীক্ষায় আসতে পারে যে পশ্চিমবঙ্গে 2011 সালের আদমশুমারি অনুযায়ী শহরের সংখ্যা কয়টি? তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু শহরের সংখ্যা 239টি। আর শহর আমরা কাকে বলবো? ইতিমধ্যেই পড়ে এসেছি যে ন্যূনতম জনসংখ্যা ক্ষুদ্র অঞ্চলের 5,000 জনের বেশি হবে। জনঘনত্ব কত হবে? না, 400 পার বর্গমিটার। কৃষিকাজের সাথে যুক্ত মানুষের সংখ্যা খুব কম থাকবে, সেগুলোকে আমরা শহর বলবো। আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে দুটি কিন্তু মিলিয়ন শহর রয়েছে। মিলিয়ন শহর কাকে বলছি বলতো? যখন কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হবে, তখন তাকে আমরা কি বলবো? মিলিয়ন শহর। অর্থাৎ একটা ক্ষুদ্র স্থান বা ক্ষুদ্র জায়গা। যেমন ধরো আমাদের কলকাতা শহর, খুব বড় জায়গা তা কিন্তু নয়, ক্ষুদ্র একটা শহর কলকাতা। সেখানে জনসংখ্যা কিন্তু প্রায় 10 লক্ষেরও বেশি। তাই সেটাকে আমরা কি বলবো বলতো? মিলিয়ন শহর। পশ্চিমবঙ্গে এরকম দুটি মিলিয়ন শহর রয়েছে। কি কি? এক হচ্ছে কলকাতা শহর, এবং দ্বিতীয় কোনটি? না, আসানসোল শহর। তাহলে এই যে আদমশুমারি 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের কটা শহর রয়েছে? 239টি। কটা মিলিয়ন শহর রয়েছে? দুটি। কি কি? এক হচ্ছে কলকাতা, আর দ্বিতীয়টি হচ্ছে, দেখো ছবিতে রয়েছে, আসানসোল। এই দুটি শহরে কিন্তু জনসংখ্যা 10 লক্ষেরও বেশি। এছাড়া আর কি বলছে দেখো, 2011 জনগণনায় রাজ্যে 29টি নগর, দুটি মহানগর, একটু আগে বললাম যেটা মহানগর সেটাই মিলিয়ন শহর, সেটা হচ্ছে কলকাতা এবং আসানসোল। মোট 239টি শহর আগেই জেনেছি, যার মধ্যে 127টি কিন্তু রয়েছে বিধিবদ্ধ শহর। বিধিবদ্ধ শহর কাকে বলবো? যেটাকে আমরা স্ট্যাটুটরি শহর বলবো। সেখানে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এইগুলো কিন্তু অবস্থান করছে, পৌরসভা এইগুলো অবস্থান করছে। তো সেগুলোর সংখ্যা কয়টি? 127টি। উত্তর চব্বিশ পরগনার শহর সংখ্যা সর্বাধিক। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে তাদের মধ্যে সর্বাধিক যে শহর কোন জেলাতে রয়েছে? এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভেরি গুড। উত্তর চব্বিশ পরগনা কিন্তু আমাদের সর্বাধিক শহর লক্ষ্য করা যায়। ঠিক এই কারণে আমাদের পশ্চিমবঙ্গে তোমরা যখন জনসংখ্যা পড়েছিলে তখন নিশ্চয়ই জেনেছিলে পশ্চিমবঙ্গের মধ্যে কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি। বলতো কোন রাজ্যের? সরি, কোন জেলার? বা, খুব ভালো বলেছো যে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আহ উত্তর চব্বিশ পরগনা যে জেলাটি রয়েছে সেটির কিন্তু জনসংখ্যা সব থেকে বেশি। এবং আয়তনের দিক থেকে যদি বলি আমি কোন জেলা সর্বাধিক, তখন কিন্তু হবে দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে দুটো জিনিস ক্লিয়ার করলো। দুটো জিনিস তোমরা ভালো করে মনে রাখবে যে
জনসংখ্যার দিক দিয়ে সব থেকে বেশি কোথায় রয়েছে না উত্তর চব্বিশ পরগনা, এবং আয়তনে কোন জেলা সব থেকে বৃহত্তম পশ্চিমবঙ্গের, সেটি হবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন যে শহরগুলো রয়েছে বা আমরা মিলিয়ন সিটি যেমন পড়লাম আসানসোল, কলকাতা, তার সাথে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শহরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে রয়েছে দেখো আমাদের সকলের প্রিয় শহর কলকাতা। তোমরা সকলেই কম বেশি কলকাতা শহরে এসেছো বা কেউ কেউ হয়তো থাকছো কলকাতা শহরে, বা কেউ কেউ হয়তো নামও জানো কলকাতা শহরে। এখানে জনসংখ্যা কিন্তু 1041 কোটি, তাহলে অনেকটাই জনসংখ্যা এখানে। কি বলছে ভালো করে লক্ষ্য করো যে হুগলি নদীর বাম তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভারতের তৃতীয় বৃহত্তম শহর এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর। তাহলে সমগ্র ভারতবর্ষের মধ্যে বৃহত্তম শহর তৃতীয় দিক থেকে সেটিকে আমাদের কলকাতা শহর। যদি বলে প্রথম বৃহত্তম শহর সারা ভারতের কি, তখন কি হবে? ভেরি গুড, মুম্বাই শহর। দেখো মুম্বাই, চেন্নাই এবং তারপরে কিন্তু কলকাতা, যেটা কিন্তু বৃহত্তম শহর পশ্চিমবঙ্গের মধ্যে। 1911 সালের আগে পর্যন্ত আমাদের এই প্রিয় শহর কলকাতা কিন্তু সমগ্র ভারতবর্ষের রাজধানী ছিল, তাই তো? এবং এখান থেকেই সমগ্র ভারতবর্ষকে ব্রিটিশরা পরিচালিত করত। কিন্তু পরিচালনায় নানা রকম অসুবিধা থাকার জন্য এইটার স্থানান্তরিত হয়, অর্থাৎ রাজধানী কিন্তু স্থানান্তরিত করা হয়। তোমরা বলো তো বর্তমানে ভারতের রাজধানীর নাম কি? বাহ, খুব ভালো বলেছো যে মানে ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। এবং নিউ দিল্লির আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের এই কলকাতা শহর ভারতের রাজধানী ছিল। যাই হোক, এই কলকাতা শহর কিন্তু সপ্তদশ শতাব্দীতে ইংরেজদের মাধ্যমে শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কলকাতা শহরের প্রতিষ্ঠা করেছিলেন কারা? ইংরেজরা। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া পীঠস্থান হলো কিন্তু আমাদের এই কলকাতা। কলকাতায় গুরুত্বপূর্ণ নদী বন্দর রয়েছে, যেটার নাম কি বলতো? এরপরে আমরা পড়বো বন্দর পড়ার সময়। খিদিরপুর ডক, যেটাকে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর বলে চিনি, কলকাতা বন্দর, এবং নদী বন্দর সেটি, এবং আরো একটি কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। কি সেটার নাম? সেটার নাম কিন্তু হলো নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অতি বড় বড় অট্টালিকার জন্য এই কলকাতা শহরকে কি বলা হয় বলতো? সিটি অফ প্যালেস। প্যালেস অর্থাৎ কি? প্রাসাদ। আর এই কলকাতা শহরে কিন্তু দেখবে তোমরা ঘুরতে এলে বা কারোর বাড়ি থাকলে বড় বড় কিন্তু অট্টালিকা রয়েছে। তাই কলকাতা শহরকে কি বলা হয় বলতো? সিটি অফ প্যালেস। তাহলে এটুকুই তোমরা কলকাতা শহর সম্পর্কে জানলে। যে জনসংখ্যা কত, খুব গুরুত্বপূর্ণ, 10,41,00,000 কোটি কিন্তু, তাহলে 10.41 কোটি জনসংখ্যা আমাদের এই কলকাতা শহরে রয়েছে। দেখো এই যে কলকাতা বিখ্যাত শহর, এই যে নদীর বাম তীরে হচ্ছে কলকাতা শহর, আর উল্টো দিকে কোন শহর রয়েছে বলতো? ভেরি গুড, হাওড়া শহর। তাই কলকাতার হাওড়াকে কিন্তু যমজ শহর বলা হয় পশ্চিমবঙ্গের, তাই না? একটি নদীকে ডান দিকে, একটি নদীর বাম দিকে দুটি বিখ্যাত শহর কিন্তু গড়ে উঠেছে। আমরা হাওড়া সম্পর্কেও পড়বো। দেখো এরপরেই কিন্তু রয়েছে ঠিক হাওড়া শহর। জনসংখ্যা কত? না জনসংখ্যা 10 থেকে 72 লক্ষ জনসংখ্যা এই হাওড়া শহরে। কলকাতার ঠিক উল্টো দিকে হুগলি নদীর ডান তীরে কিন্তু বিখ্যাত শহর হাওড়া। একটু আগে তোমাদের বললাম যে হুগলি নদীর উভয় তীরেই কিন্তু গড়ে উঠেছে যমজ শহর। দেখো কলকাতা ও হাওড়া দুই শহরকে যমজ শহর বলা হয়। অর্থাৎ এই যে হুগলি নদীর এই পারে রয়েছে কি কলকাতা, আর ডান পারে কি রয়েছে? হাওড়া নদী, সরি হাওড়া শহর। এর জন্ম কলকাতারও আগে, অর্থাৎ কলকাতা জন্ম হওয়ার আগেও কিন্তু এই হাওড়া শহর ছিল। ছোট বড় মাঝারি শিল্পের জন্য এই শহর কিন্তু যে খ্যাতি সেটা কিন্তু বিশ্বজোড়া। অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রি বা ছোট ছোট ইন্ডাস্ট্রি কিন্তু এই হাওড়া শহরে গড়ে উঠেছে। এই কারণেই এই হাওড়া শহরকে কি বলা হয় বলতো? ভারতের শেফিল্ড আখ্যা দেওয়া হয়েছে। দেখো শেফিল্ড একটি স্থান যেখানে কিন্তু নানা রকম ছোট বড় শিল্প গড়ে উঠেছে, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের নামকরণ অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের হাওড়াতেও কিন্তু ছোট বড় অসংখ্য যে শিল্প
বা মাঝারি শিল্প সেগুলো গড়ে ওঠে ভারতের শেফিল্ড বলা হয় কাকে, না হাওড়া শহর। তবে এখন এই শিল্প কিন্তু বর্তমানে নিম্নমুখী। আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, যেটা শিবপুরে রয়েছে, এই হাওড়া শহরে কিন্তু একটি বিশেষ দ্রষ্টব্য স্থান। তাহলে হাওড়া শহরের একটা বিশেষ দ্রষ্টব্য স্থানের নাম কি? আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, যেটাকে আমরা কি বলি, না শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। জনসংখ্যা ১০ লক্ষেরও অধিক হওয়া সত্ত্বেও সেন্সাস বিভাগের তরফ থেকে এটিকে কিন্তু মিলিয়ন শহর আখ্যা দেওয়া হয়নি। তাহলে ভালো করে বোঝো যে ১০ লক্ষের উপরে হলে আমরা কি বলি, তাকে মিলিয়ন শহর। কিন্তু এই হাওড়া শহরটির ১০ লক্ষেরও বেশি জনসংখ্যা হওয়া সত্ত্বেও সেন্সাস বা ভারতীয় আদমশুমারি কিন্তু একে কি করেনি, না মিলিয়ন শহরের আখ্যা দেয়নি। তাই পশ্চিমবঙ্গে কেবলমাত্র ২টি মিলিয়ন শহর রয়েছে। কি কি তোমরাই বলো? বাহ, খুব ভালো বলেছে যে একটি হলো কলকাতা এবং দ্বিতীয়টি হলো কিন্তু আসানসোল। দেখো এই যে বিখ্যাত হাওড়া স্টেশন এর ছবি, একসময় এই হাওড়া স্টেশন কিন্তু ভারতের সর্ববৃহৎ রেল স্টেশন ছিল। আর এটা কি হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, যেটা কিন্তু কলকাতা শহর এবং হাওড়া শহরকে মিলিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখা রয়েছে শিলিগুড়ি শহর। উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম শহর হলো কিন্তু শিলিগুড়ি। সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম শহর, কেবলমাত্র পশ্চিমবঙ্গের নয় কিন্তু। উত্তর পূর্ব ভারতে কোন কোন আহ, রাজ্য রয়েছে বলতো? ভেরি গুড। সিকিম, মেঘালয়, ত্রিপুরা, তাই তো, অরুণাচল প্রদেশ। এই যে শহর, এই যে যে রাজ্যগুলি রয়েছে উত্তর পূর্ব ভারতের, সেই উত্তর পূর্ব ভারতের সমস্ত যে ট্রেড বা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র সেটা কিন্তু এই শিলিগুড়ি। তাই বৃহত্তম শহর যেমন শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের, তেমনি এই উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ রক্ষা করছে সমগ্র অন্যান্য ভারতবর্ষকে, না এই শিলিগুড়ি শহরকে। তাই শিলিগুড়ির কিন্তু তাৎপর্য ভারতবর্ষের কাছে গুরুত্বপূর্ণ খুবই। দেখো এটি উত্তর পূর্ব ভারতের প্রধান যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্র। এখান থেকেই পাহাড় ও সমতলের যোগাযোগ রক্ষা হয়। বাণিজ্য কেন্দ্র হিসেবে এই শহরের গুরুত্ব অপরিসীম। তাহলে ব্যবসা বাণিজ্য, উত্তর পূর্ব তো পার্বত্য অঞ্চল, আর তার ঠিক শিলিগুড়ির উল্টো দিকে কিন্তু রয়েছে সমতল ভূমি। এই দুটি স্থান অর্থাৎ সমতল এবং পাহাড় পর্বতের মেলবন্ধন কে ঘটাচ্ছে, না উত্তর পূর্ব ভারতের যে বিখ্যাত শহর বা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই যে শহরটা রয়েছে তার নাম কিন্তু শিলিগুড়ি। সেই শিলিগুড়ির জনসংখ্যা কত? শিলিগুড়ির জনসংখ্যা কিন্তু প্রায় ৭ লক্ষের একটু বেশি। ঠিক আছে, দেখো তারপরে রয়েছে শিলিগুড়ি হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ বা প্রবেশদ্বার। অর্থাৎ এই উত্তর পূর্ব ভারতের মধ্যে যেতে গেলে স্থলভাগের উপর দিয়ে আমাদের কিন্তু শিলিগুড়ি শহরের উপর দিয়েই যেতে হবে, তাছাড়া কিন্তু যাতায়াত করা সম্ভব নয়। কারণ উপর দিকে রয়েছে নেপাল, ভুটান, নিচের দিকে রয়েছে বাংলাদেশ, আন্তর্জাতিক সেগুলো সীমানা। তাই ভারতের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য কিন্তু এই শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে যাতায়াত করা আবশ্যিক। তাই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? বলা হয় শিলিগুড়ি শহরকে। আচ্ছা দেখো এই যে শিলিগুড়ি শহরের ছবি, শিলিগুড়ি টাউন। দেখো এরপরে রয়েছে আরো একটি যে মিলিয়ন সিটি তোমাদের বলেছিলাম কি, না আসানসোল, যেখানে ১২ থেকে প্রায় ৪৩ লক্ষ মানুষ কিন্তু বসবাস করে। কোথায়? না এই আসানসোলে। পশ্চিম বর্ধমানের আসানসোল হলো সদর শহর। বিখ্যাত শিল্প কেন্দ্র, রেল জংশন, কয়লা উত্তোলনের জন্য এই অঞ্চল কিন্তু বিখ্যাত। কয়লা উত্তোলন হয় কোথায় বলো সব থেকে বেশি ভারতের? দামোদর ভ্যালি উপত্যকায়, তাই না? দামোদর যে নদী রয়েছে তার উপত্যকা অঞ্চলে সব থেকে বেশি কয়লা উৎপন্ন হয়, যার জন্য ভারতের রুট বলা হয় কাকে? বর্ধমানকে, তাই তো। তাহলে এই পশ্চিম বর্ধমান আসানসোল, যেখানে কিন্তু সব থেকে বেশি কয়লা পাওয়া যায়, বিখ্যাত শিল্প কেন্দ্রগুলি কিন্তু এখানে গড়ে উঠেছে, যেমন কুলটি বার্নপুর শিল্পাঞ্চল। পশ্চিমবঙ্গের দুটো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আমরা পড়েছিলাম, মনে আছে? কি কি বলতো? এক ছিল বার্নপুর কুলটি, যেটি পশ্চিম বর্ধমানে পড়ছে, আর একটা পূর্ব বর্ধমানে পড়ছে, কি বলতো?
ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তাহলে এই বর্ধমান যে জেলাটা রয়েছে তার মধ্যে আসানসোল শহর রয়েছে, এবং এই আসানসোল কিন্তু জনসংখ্যায় কলকাতার ঠিক পরেই স্থানেই রয়েছে। এরপরে রয়েছে দেখো বর্ধমান, বর্ধমান শহর, জনসংখ্যা 3.47 লক্ষ। বর্ধমান জেলার সদর শহর এটি, এবং বিখ্যাত রেল জংশন কিন্তু বর্ধমান জংশন, বিশ্ববিদ্যালয়, কার্জন গেট, গোলাপবাগ, মেঘনাদ সাহা প্ল্যানেটোরিয়াম এখানকার দ্রষ্টব্য স্থান। তাহলে বর্ধমানের কিন্তু দ্রষ্টব্য স্থানগুলি কি কি? মেঘনাদ সাহা প্ল্যানেটোরিয়াম বা বিশ্ববিদ্যালয় বা এই যে আহ, বর্ধমান জংশন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থান। পূর্ব বর্ধমানে 6টি বিখ্যাত শহর গড়ে উঠেছে। এর মধ্যে কি কি? দেখো রয়েছে বর্ধমান, কালনা, কাটোয়া, গুসকরা, দাঁতহাট ইত্যাদি। আবার পশ্চিম বর্ধমানে 5টি রয়েছে বিখ্যাত শহর, যেমন আসানসোল, দুর্গাপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া। এগুলো কিন্তু বিখ্যাত কয়েকটি কি না শহর। তোমরা ছবিতে দেখছো এই যে প্রাণের শহর বর্ধমান, আর এটি হলো কিন্তু আসানসোল শহর। শিল্প কেন্দ্র, কয়লা উত্তোলন কেন্দ্র, খুবই বিখ্যাত একটি স্থান আসানসোল। আচ্ছা, এরপরে রয়েছে দেখো দুর্গাপুর শহর আর ইংরেজ বাজার শহর। প্রথমে আমরা পড়বো দুর্গাপুর। জনসংখ্যা কত? 5.67 লক্ষ কিন্তু মানুষ বসবাস করে দুর্গাপুরে। শিল্প শহরের জন্য দুর্গাপুর কিন্তু বিখ্যাত। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আয়রন স্টিল প্ল্যান্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং শিল্প, বিভিন্ন শিল্প কিন্তু এই দুর্গাপুরে গড়ে উঠেছে। আর এগুলোকে কেন্দ্র করে অসংখ্য মানুষ তাদের রুচি রোজগারের জন্য এই দুর্গাপুর শহরকে কিন্তু বেছে নিয়েছে। জার্মানির রুট শিল্পাঞ্চলের সাথে তুলনা করা হয় বলে একে ভারতের রুট বলা হয়। তাহলে জার্মানির রুট শিল্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছিল বলতো? রাইন নদীর তীরে, তাই না? এবং সেই নদীর তীরে কিন্তু অসংখ্য যে কয়লা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চুনাপাথর প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক তেমনই এই দুর্গাপুর শহরে রয়েছে দামোদর নদী। সেই দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত কয়লা, এছাড়া চুনাপাথর, ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার ফলে এখানে নানা রকম কিন্তু শিল্প কারখানা গড়ে উঠেছে। আর শিল্প কারখানার প্রধান কাঁচামাল কিন্তু এইগুলি, তাই না? ফলে সেই জার্মানির রুর শিল্পাঞ্চলের নামকরণ অনুসারে ভারতের রুর কাকে বলা হয় বলতো? দুর্গাপুরকে। ভেরি গুড। আচ্ছা দেখো এই যে দুর্গাপুর, স্টিল সিটি অফ বেঙ্গল, অর্থাৎ স্টিল মানে কি? লোহা। এরপরে রয়েছে দেখো ইংরেজ বাজার। এই ইংরেজ বাজার কিন্তু যে শহরটি, সেটি কিন্তু কোন জেলায় অবস্থিত বলতো? ভেরি গুড, মালদা জেলায়। জনসংখ্যা কত? 3.24 লক্ষ, অর্থাৎ 3.24 লক্ষ মানুষ কিন্তু এই ইংরেজ বাজারে বসবাস করে। মালদা জেলার সদর শহর হচ্ছে এই ইংরেজ বাজার। এটিকে আমের শহর বলা হয়। আমরা সকলেই জানি যে আমের শহর, অর্থাৎ সব থেকে বেশি আম উৎপন্ন হয় কোথায়? মালদা জেলায়। এই আম কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা না, এই আম কিন্তু সমগ্র ভারতবর্ষ তথা বিদেশেও কিন্তু রপ্তানি করতে হয় এই মালদার বিখ্যাত আম। তাহলে সেটাও একটি বিখ্যাত শহর। এছাড়া আরো অন্যান্য অসংখ্য শহর কিন্তু রয়েছে আমাদের, যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় কয়েকটি গুরুত্বপূর্ণ শহর হলো আলিপুর, বারুইপুর, সোনারপুর, তাই না? ঠিক তেমনি উত্তর চব্বিশ পরগনায় দমদম, বাবুইহাটি, তারপরে আর কি রয়েছে? উল্টোডাঙ্গা, বিধাননগর, এগুলো কিন্তু বিখ্যাত বিখ্যাত শহর। এছাড়া অন্যান্য যে শহরগুলো রয়েছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ, সেগুলো হলো বহরমপুর, জলপাইগুড়ি, শান্তিনিকেতন, খড়গপুর, হলদিয়া, রায়গঞ্জ, কৃষ্ণনগর প্রভৃতি কিন্তু অসংখ্য শহর আমাদের এই পশ্চিমবঙ্গে অবস্থান করছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো পশ্চিমবঙ্গের শহর ও নগর পরিচিতি। কিছু কিছু স্থানের নির্দিষ্ট নাম রয়েছে, যেটা হিসেবে কিন্তু আমরা তাকে চিনতে পারি। পশ্চিমবঙ্গের শহরের বৃহত্তম মহানগর মিছিল নগরী, প্রাসাদ নগরী যেটাকে সিটি অফ প্যালেস বলছি, এছাড়া সাংস্কৃতিক রাজধানী, সিটি অফ জয়, ফুটবলের মক্কা কাকে বলা হয় বলতো? কলকাতা শহরকে।
তাহলে কলকাতা শহরের এগুলো কিন্তু পরিচিতি, সারা বিশ্ব কিন্তু পশ্চিমবঙ্গকে এই নামগুলো দ্বারা চেনে। কি কি নাম তোমরা নিশ্চয়ই জেনে গেছো ইতিমধ্যেই। সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, মিছিল নগরী, এছাড়া ফুটবলের মক্কা, আমাদের এখানে কলকাতাতে রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন, তাই না, যেখানে ফুটবল খেলা হয় এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য মানুষ আনন্দ উপভোগ করে। এছাড়া আর কোন কোন শহরের নিকনেম রয়েছে দেখো। আসানসোল, কি বলা হয় থাকে আসানসোলকে? আসানসোলকে বলা হয় থাকে শিল্পনগরী, কারণ অসংখ্য শিল্প কিন্তু এই আসানসোল শহরে গড়ে উঠেছে। দুর্গাপুরকে কি বলা হয় তোমরা জানো নিশ্চয়ই সকলে, ভারতের রুড় বলা হয় কাকে, না দুর্গাপুরকে। ইস্পাত নগরীও বলা হয় দুর্গাপুরকে। শিলিগুড়ি, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। হাওড়া, ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড বলা হয় কাকে, না হাওড়া শহরকে। আর নবদ্বীপকে কি বলা হয়? বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ শহরকে। দেখো এই যে নবদ্বীপ, এটা হচ্ছে শিল্পনগরী এবং আমাদের পশ্চিমবঙ্গ সিটি অফ জয় যেটাকে বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে দেখো কার্শিয়াং, সাদা অর্কিডের শহর কাকে বলা হয় বলতো? কার্শিয়াংকে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাদা অর্কিডের শহর। দেখো এরকম অর্কিড কিন্তু পুরো কার্শিয়াং জুড়ে ভর্তি হয়ে যায়। আচ্ছা, কলকাতা ও হাওড়া যমজ শহর, তোমরা ইতিমধ্যে এটা নাম শুনেছো। ইংরেজ বাজার কি বলা হয়? আমের শহর, ভেরি গুড। শৈল শহর বা হিমালয়ের রানী কাকে বলা হয়? কুইন অফ হিমালয়া কাকে বলা হয়? দার্জিলিং। এই দার্জিলিং কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত শহর। সল্টলেক পরিকল্পিত শহর, অর্থাৎ সেক্টর 5, সেক্টর 4 এগুলো যে পরিকল্পনা করে কিন্তু শহরটাকে তৈরি করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর কাকে বলা হয়? রাজারহাট। দেখবে বড় বড় বিল্ডিং অট্টালিকা কিন্তু গড়ে উঠেছে কোথায়, না যারা রাজারহাটে। এই যে রাজারহাটের ছবি, এটা ইংরেজ বাজারের যে আমের বাজার বিখ্যাত, সেখানকার ছবি। বিষ্ণুপুর, বিষ্ণুপুর শহরকে বলা হয় মন্দিরের শহর, টেরাকোটার শহর। এছাড়া রাঙামাটির শহর কাকে বলা হয়? ভেরি গুড, পুরুলিয়াকে কিন্তু বলা হয় রাঙামাটির শহর। তাহলে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, তাই তো? আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা পশ্চিমবঙ্গের শহর সম্পর্কে বিস্তারিত জেনেছো। এবারে পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসে এখান থেকে, সেগুলো একটু আমরা দেখে নেব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের মিলিয়ন শহর কয়টি ও কি কি? বলো, পশ্চিমবঙ্গের মিলিয়ন শহর কয়টি? 2টি। ভেরি গুড, কি কি তোমরাই বলো। বাহ, খুব ভালো বলেছো যে কলকাতা আর আসানসোল হচ্ছে মিলিয়ন শহর। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, আদিমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট শহরের সংখ্যা কয়টি? একদমই ঠিক, 239টি কিন্তু শহরের সংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গে। মিলিয়ন শহর কাকে বলে? জনসংখ্যা কত হবে মিলিয়ন শহরের? ভেরি গুড, যে স্থানে 10 লক্ষের বেশি জনসংখ্যা রয়েছে সেই স্থানকে আমরা কি বলবো বলতো? মিলিয়ন শহর। 4, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বা প্রবেশ পথ কোন শহরকে বলা হয়? বাহ, শিলিগুড়ি শহর। 5, আমের শহর বলা হয় কাকে? মালদা জেলায় কাকে বলা হয় আমের শহর? ইংরেজ বাজারকে। খুব ভালো। 6 দাগ রয়েছে দেখো, ভারতের রুট বলা হয় কাকে? দুর্গাপুরকে। কেন বলা হয় সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ জার্মানির রুট শিল্পাঞ্চলের নামকরণ অনুসারে ভারতের দুর্গাপুরকে কিন্তু রুট শিল্পাঞ্চল আখ্যা দেওয়া হয়েছে। জার্মানির রাইন নদীর তীরে যেমন শিল্প গড়ে উঠেছে বিভিন্ন রকম, ঠিক তেমনি দামোদর নদীর তীরে দুর্গাপুর শহরে কিন্তু অসংখ্য শিল্প গড়ে উঠেছে, তাই তার নাম অনুসারে ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুরকে। এছাড়া দেখো রয়েছে 7 নম্বর, কোন শহরকে ভারতের শেফিল্ড বলা হয়? ভেরি গুড, হাওড়া শহরকে। বলতো কোন দুটি শহরকে যমজ শহর বলা হয় পশ্চিমবঙ্গে? বাহ, খুব ভালো বলেছো যে হাওড়া এবং কলকাতা। যদি তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে ভারতের যমজ শহর কোন দুটি, তখন তোমরা কি বলবে? হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ হলো কিন্তু ভারতের যমজ শহর। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, যে বাংলার অক্সফোর্ড
বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? বলো, কোন শহরকে বলা হয় বাংলার অক্সফোর্ড? ভেরি গুড, বাংলার অক্সফোর্ড বলা হয় কিন্তু নবদ্বীপ শহর। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা পশ্চিমবঙ্গ শহর সম্পর্কে বিস্তারিত জেনেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের বন্দর এবং পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র যে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস, মনোযোগ দিয়ে শোনার জন্য ক্লাসটা। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।